আসসালামু আলাইকুম। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। আমি আমার এই কথাগুলো যদি বিশেষ করে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার, তারা যদি এই কথাগুলো শোনার সুযোগ পান, আমার মনে হয় দেশ ও জাতি উপকৃত হবে। আমি তাদেরকে অ্যাটেনশনে রেখে আমার মনে হলো কিছু কথা আমি বলি। মূলত বর্তমানে বাংলাদেশের সবাই অনেক রাজনৈতিক এবং রাজনৈতিক বিষয়, নির্বাচন, অনেক বিষয় নিয়ে মানুষ উদ্বিগ্ন। তো মনে হলো কিছু প্রাসঙ্গিক বিষয় আমি তুলে ধরি। আমি অনুরোধ করবো আপনারা কথাগুলো আমার শেয়ার করতে পারেন, যাতে সবাই কথাগুলো শুনতে পারে, জানতে পারে। আমরা একটা দলের নমিনেশন দেওয়ার ক্ষেত্রে বা মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন দলগুলো কতগুলো বিষয় তারা কনসিডারেশনে নিয়ে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে কার কতটুকু ত্যাগ আছে। যোগ্যতা অবশ্যই দেখা হয়। যেমন জনাব তারেক রহমান তার বক্তব্যে তিনি ত্যাগের কথা উল্লেখ করেছেন। আমি আসলে প্রথমে ওই কথাটায় যাব যে ত্যাগের ডেফিনিশনটা কি। মানুষ যে বিভিন্ন পলিটিক্যালি যে ত্যাগ স্বীকার করেছেন গত 17টা বছরে বা তার চেয়ে বেশি সময় বা কম সময়, এখন এই ত্যাগ বা স্যাক্রিফাইস, এটা ডেফিনেশনটা কি বেসিক্যালি। যেমন ধরুন একজন ব্যক্তি, তিনি সারা জীবন এসি রুমের মধ্যে ছিলেন, এসি কামরায় থেকেছেন, খুব আরামে রেখে থেকেছিলেন, ভালো চাকরি করেন, ভালো অবস্থানে আছেন। তিনি সেই এসি রুম থেকে বের হয়ে সেই ব্যক্তি মাঠে নেমে রৌদ্রের মধ্যে, বৃষ্টির মধ্যে, ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে তিনি মাঠে কাজ করছেন, তার ত্যাগ। আর আরেকজন ব্যক্তি, তিনি নর্মালি বেকার, কাজকর্ম করার সুযোগ নেই, তেমন কোনো ভালো সুযোগ সুবিধা নেই, কিন্তু ওই ব্যক্তি বাধ্য হয়েই তিনি মাঠে নেমেছেন। দুজনের ত্যাগ কি একরকম হবে? আপনারাই বলেন, আপনাদের কাছে আমার প্রশ্ন। তো ত্যাগের ডেফিনেশনটা কিন্তু আসলে সেট করা নেই। আপনি বলছেন যে একজন কর্মী, নেতা কর্মী অনেক কষ্ট করেছেন, তিনি মাঠে মামলা শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, তিনি সারাক্ষণ মিছিল করেছেন, মাঠে ঘাটে অনেক কিছু করেছেন। সেই ব্যক্তি ত্যাগ আছে অবশ্যই, সেটাকে ছোট করে দেখছি না, কিন্তু ওই ব্যক্তির জন্য মাঠে নেমে কাজ করা ছাড়া উপায় ছিল না হয়তো। আবার অনেক ব্যক্তি আছেন, অনেক সিনিয়র নেতা আছেন, যারা, আপনি তারেক রহমান, আপনি নিজেও ধরেন, আপনি অনেক আরামের জীবন যাপন করতে পারেন, সেই আরামটাকে ছেড়ে আপনি রাত জেগে দলের জন্য কাজ করছেন, সারা দেশের দিকে নজর রাখছেন, সারা দেশ থেকে বিভিন্ন মানুষ ফোন দিচ্ছে, তাদের কল অ্যাটেন্ড করছেন, আপনি সবাইকে আপনার অ্যাটেনশনটা দেখাচ্ছেন। এই যে আপনি তারেক রহমান সারা বাংলাদেশের অনেক নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন, আপনার আরামটাকে স্যাক্রিফাইস করে, এটা কি এক ধরনের ত্যাগ না? আপনি তো চাইলে আরামে থাকতে পারেন, ঘুমাইতে পারেন, ওখানে লন্ডনে অনেক আরাম করতে পারেন, সেটা না করে আপনি কেন এই সময় দিচ্ছেন? বিকজ ইউ আর স্যাক্রিফাইসিং। তো আপনার এই ত্যাগ, আর আরেকজন ব্যক্তি কর্মী, যিনি বাংলাদেশে তার উপায় নেই, নিরুপায়, তাকে এখন বাধ্য হয়ে অনেক কিছু করতে হয়। আমাদের দেশে কয়েক শ্রেণীর মানুষ কিন্তু পলিটিক্স করে। কিছু মানুষ আছে প্যাশন থেকে করে, আবেগ থেকে। কিছু মানুষ থাকে যারা, তাদের বিদ্যা বুদ্ধি আছে, পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্সটা ভালো বুঝে, সেখান থেকে করে। কিছু মানুষ আছে স্বার্থ দেখে, যে সে ভবিষ্যতে একটা স্বপ্ন থাকে, তার একটা চয়েস থাকে যে আমি এমপি মন্ত্রী হতে চাই, বড় নেতা হতে চাই, আমার পিছনে কর্মী খুঁজে, এই চিন্তা চেতনা থেকে। আবার কিছু মানুষ থাকে যারা অ্যাকচুয়ালি বেকার, তেমন কিছু নেই, তাকে মনে হলো যে ঠিক আছে, চাকরি পাই নাই, কিছু পাইনি, ঠিক আছে, মাঠে রাজনীতি করি। কারণ রাজনীতি, যেমন বাংলাদেশে বর্তমানে অনেক মানুষ, অনেক সাংবাদিক আছেন যে খুব যোগ্য, আবার অনেক এমন সাংবাদিক আছেন যাদের পড়াশোনা নেই, কিন্তু বিভিন্ন জায়গায় লেখালেখি করে একটা সাংবাদিক হয়ে গেছেন। আবার অনেক লোক আছে, একটা সময় আমরা দেখেছি যে অনেক ভালো ভালো সাবজেক্টে পড়াশোনা করার সুযোগ না পেয়ে, চান্স না পেয়ে, তারা কিন্তু একটা রাজনীতি থেকে শুরু করে অনেক ধরনের প্রফেশন বেছে নেয়। কারণ তার উপায় থাকে না। কারণ কিছু প্রফেশন আছে যেটা বেছে নেওয়া খুব সহজ। পলিটিক্স এমন একটা জিনিস। আবার অনেক মানুষ আছে খুব সহজে ওকালতি করে। আবার এই ওকালতিতেই কিন্তু অনেক ব্যারিস্টার বাংলাদেশের, আমরা যদি সেই আপনার মহাত্মা গান্ধী, জিন্না, তারা কিন্তু ওকালতি করেছিলেন। সেই সময় কিন্তু এলিট শ্রেণীর মানুষগুলো ওকালতি বা ব্যারিস্টারি করতেন। তো এখনো আবার এক ধরনের মানুষ পড়ে, তো দুটো ত্যাগ হবে না। যাই হোক, আমি মূল কথা রেখে দিই। তো ত্যাগের ডেফিনেশন কিন্তু অনেক রকম। তো এখন আমি আসি যে সেনাবাহিনী নিয়ে। আপনি তারেক রহমান, আপনি চিন্তা করেন, এবং আমি জেনারেল ওয়াকারকে উদ্দেশ্য করে বলি। এই 5ই আগস্টে যদি সামরিক কর্মকর্তারা 5ই আগস্টের পূর্বে মাঠে না নামতো, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা কোন দিকে যাইতে চিন্তা করেন? এই সামরিক কর্মকর্তারা যদি এই ভূমিকা না রাখতো, আজকে ওয়াকার সাহেব এই জায়গায় থাকতেন কিনা সন্দেহ, এবং এই বিএনপি আজকে রাজনৈতিক মাঠে থাকতে পারতো কিনা, অনেক বিষয় আছে এখানে। এবং যদি আন্দোলনটা ব্যর্থ হতো, তাহলে আপনি চিন্তা করেন একটা সাধারণ মানুষের সাজা কি হতো এবং সামরিক বাহিনীর কর্মকর্তার সাজা কি হতো। একটু চিন্তা করে দেখেন জনাব তারেক রহমান এবং জনাব ওয়াকার, আপনারা একটু ভেবে দেখেন যে এই সামরিক কর্মকর্তারা, তারা কতজন তাদের বিরুদ্ধে। আজকে শেখ হাসিনার সময় আমরা এতটা জুলুম নিপীড়ন শিকার হওয়ার পরে, আমরা সামরিক বাহিনীর ইতিহাসে আমরা যে পরিমাণে অসহায়ত্ব অনুধাবন করেছি শেখ হাসিনার সময়, সেই সামরিক কর্মকর্তারা যদি আজকে তারেক রহমান আপনার কাছে আমরা অবহেলিত হই, আমাদের কোথায় যাওয়ার জায়গা থাকবে বলেন?
তো আমাদের সেই সামরিক বাহিনী থেকে কয়জন লোক নমিনেশন পেয়েছে? 3জন ব্যক্তির নাম এখন পর্যন্ত জানি। মেজর জেনারেল শরীফ, কিন্তু তিনি কিন্তু সামরিক কোটায় হননি, তার আপন ভাই ওই জায়গার এমপি ছিলেন, তার জায়গায় তিনি নমিনেশন পেয়েছেন। জেনারেল মেজর হাফিজ তিনি সাবেক মন্ত্রী, স্ট্যান্ডিং কমিটি মেম্বার, তিনি পদাধিকার বলেই ওখানে এমপি নমিনেশন পেয়েছেন। জেনারেল এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন, তিনিও সাবেক মন্ত্রী এবং পদাধিকার বলেই তিনি কিন্তু নমিনেশন পাওয়ার কথা। এর বাইরে কোন অফিসারটা নমিনেশন পেয়েছে? আমি জনাব তারেক রহমানকে আমি বলবো যে আপনি মানবিকভাবে চিন্তা করেন, সমালোচনার লোকে নর্মালি চিন্তা করেন যে সামরিক বাহিনীতে কি যোগ্য কর্মকর্তা ছিলেন না কেউ? আমি আমার কথা বাদ দিলাম, আপনি একবার ভাবেন যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে সামরিক কর্মকর্তাদের যে ভূমিকা, কোন কয়টা কর্মকর্তাকে সম্মান না জেনারেল ওয়াকার দেখিয়েছেন, না আপনি তারেক রহমান দেখাচ্ছেন? সামরিক কর্মকর্তারা কি সবসময় বলির পাঠা হয়ে থাকবে? অথচ এই বিএনপির সৃষ্টি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে আমরা বিএনপির আদর্শের প্রতীক ভাবি, বিএনপির প্রতিষ্ঠাতা, এবং যেই খালেদা জিয়া এই বিএনপিকে প্রাণ দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, সেই বেগম খালেদা জিয়াও কিন্তু সামরিক বাহিনীকে অনেক গুরুত্ব দিয়েছেন। এবং এই জিয়াউর রহমান তার যখন জাগদল গঠন করেন বা বিএনপির প্রথম 18 জনের যে কমিটি গঠন করা হয়, সেখানে কিন্তু 3 থেকে 4 জন সামরিক কর্মকর্তা ছিলেন 18 জনের মধ্যে। পার্সেন্টেজ হিসাব করলে আপনি খেয়াল করে দেখেন 10%-এর উপরে সামরিক বাহিনী, 18 জন সদস্যর মধ্যে 3 থেকে 4 জন ছিল সামরিক কর্মকর্তা, ক্যাপ্টেন মেজর, যার পার্সেন্টেজ হচ্ছে মোর দেন 10%। আর সেখানে আপনার আজকে এই বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে 2% সামরিক কর্মকর্তা আছে। কেন নেই? এখন আমি আসি, আপনি হয়তো প্রশ্ন তুলতে পারেন জনাব তারেক রহমান, আপনি হয়তো বলতে পারেন যে সামরিক কর্মকর্তারা পলিটিক্স জানে না, পলিটিক্স বুঝে না, পলিটিক্স তাদের মধ্যে নেই, তারা পলিটিক্যাল মাঠে অভিজ্ঞতা নেই, ব্লা ব্লা অনেক কিছু। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা যারা শুনতে পাচ্ছেন, আপনাদের সবাইকে আমি প্রশ্ন করি, একজন কৃষক যিনি 20 বছর ধরে মাঠে কৃষি কাজ করেন, আরেকজন ব্যক্তি যিনি উচ্চ শিক্ষিত, তার মধ্যে কৃষি কাজের প্যাশন আছে, যিনি কৃষিতে পিএইচডি করেছেন বা সে কৃষি কাজের প্রতি তার অনেক আগ্রহ, সে উচ্চ শিক্ষিত প্যাশনেট ব্যক্তি যখন একটা খামার করেন এবং কৃষিতে তিনি যে সাফল্য পান, সেটা 20 বছর ধরে মাঠে কৃষিকাজ করা ওই কৃষক ওই সাফল্য পেতে পারেন? কেন পারেন না? কারণ ওই ব্যক্তির শিক্ষা দীক্ষা, তার প্যাশন তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আপনার এই সামরিক কর্মকর্তারা আপনার পলিটিক্যালি তারা অভিজ্ঞ না হতে পারে, কিন্তু এই ব্যক্তিদেরকে এমনভাবে ট্রেন করা, এরা যদি সুযোগ পায় পলিটিক্সে অনেক বড় অবদান রাখতে পারবে। আমি আশা করি আপনি তারেক রহমান বিষয়টা চিন্তা করবেন। সামরিক কর্মকর্তাদেরকে আমি মনে করি এতটা ইগনোর করাটা ঠিক হয়নি। কিছুদিন আগে অনেকগুলো অফিসার আমাকে অনেক কথা বলছিলেন যে তারেক রহমান মনে হয় হয়তো বা ওই তার প্রতি যে জুলুম নির্যাতন হয়েছে, তার প্রতি যে অত্যাচারগুলো হয়েছে, তাকে যে ফিজিক্যাল টর্চার করা হয়েছে, আমরা এটা নিয়ে খুব লজ্জিত, দুঃখিত। কিন্তু এটা নিয়ে আমরা বিচারও চেয়েছি, যারা অন্যায় করেছে তাদের ভালো মতো বিচার করে, কিন্তু সেটার দায়িত্ব সকল সামরিক কর্মকর্তার না, কারণ আমরা তো অনেকে সেটা সমর্থন করি নাই। এখন অনেক অফিসার প্রশ্ন করেছে যে তার মানে হয়তো তারেক রহমান মানে আর্মিকে আর কোনোদিন আপন ভাবতে পারবেন না। তখন আমি সেই সামরিক কর্মকর্তার সাথে তর্ক করেছিলাম, এটা অসম্ভব, কারণ আর্মির পরিবেশে এই ক্যান্টনমেন্টে তারেক রহমানের জন্ম। এই আর্মির লোকজন, এই সেনা কর্মকর্তারাই ফার্স্ট 18 জনের বিএনপির শীর্ষ লগ্নে তারা এটার সাথে ইনভলভ ছিল, এবং সেনা কর্মকর্তার নেতৃত্বেই বিএনপির সৃষ্টি হয়েছিল। বাংলাদেশে গণতন্ত্র এসেছিল সেনা কর্মকর্তার উছিলায়, তার নেতৃত্বে। তো সেই তারেক রহমান সেনা পরিবারের, তিনি আর্মিকে অবশ্যই সম্মান করবেন। কিন্তু আপনি তারেক রহমান চিন্তা করেন যে আজকে যে সামরিক কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব সন্দেহ ছিল, গত অনেকদিন ধরে আমি বোঝানোর চেষ্টা করেছি যে না, তারেক রহমান আমাদের আর্মিকে ভালোবাসেন, তিনি আমাদের সাথে আছেন। ওই কর্মকর্তাদেরকে আজকে আমি এখন কি উত্তর দেব? কারণ তারা তো পরিষ্কার দেখতে পেল যে আপনি যে নমিনেশন দিয়েছেন তার মধ্যে এখন পর্যন্ত আমার জানা মতে 3 জন ব্যক্তি যারা নমিনেশন পেয়েছেন মিলিটারি ব্যাকগ্রাউন্ডে, তারা প্রত্যেকে পেয়েছেন তাদের স্ব পদের কারণে। একজন পেয়েছেন মেজর জেনারেল শরীফ, তার ভাইয়ের আসনে তিনি নমিনেশন পেয়েছেন। মেজর হাফিজ, তিনি আগের মন্ত্রী ছিলেন। এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন, তিনি সাবেক মন্ত্রী ছিলেন। তাদের ব্যাপারটা এক্সেপশনাল। এছাড়া একজন সামরিক কর্মকর্তা নমিনেশন পেল না। এটা কি অদ্ভুত একটা বিষয় না? একজনও কি যোগ্য ছিল না? কোনো সামরিক কর্মকর্তা কি কোনো গ্রাউন্ডে কি পেতে পারতেন না একজন প্রতিনিধি হতে? এই নতুন সংসদ অধিবেশন হবে, সংসদ আসবে, নতুন সরকার আসবে, এই আন্দোলনে আমরা যারা সামরিক কর্মকর্তার ভূমিকা রেখেছি, যারা আমরা ভিকটিম হয়েছি, কষ্ট করেছি, মাঠে ঘাটে কম বেশি, আমার হয়তো মাঠে কর্মী না থাকতে পারে, কিন্তু অন্য জায়গাতে আমার অবদান আছে। আমি তো লেখালেখি করেছি, বক্তব্য দিয়েছি, বিএনপির পক্ষে প্রচারণা করেছি, বিএনপির ভাবমূর্তি রক্ষার জন্য অনেক কথা বলেছি। তো আমার মাঠে যদি দেরি করে থাকি, সেজন্য আমার বাকি অবদানগুলো কি দেখা হবে না? এটা আমি বলতে আমি সবার কথা মিল করছি। এই বিষয়গুলো আমি মনে করি যেন তারেক রহমান আপনার দেখার উচিত ছিল, এবং
আমি মনে করি যে সামরিক কর্মকর্তাদেরকে আসলে এতটা তাচ্ছিল্যের সাথে কারোই দেখা উচিত না। আমরা অনেক কষ্টে আছি। আমরা গত আওয়ামী লীগের আমলে আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছি। 5ই আগস্টের পরে আমরা পারস্পরিক আমাদের মধ্যে কিছু কুমন্ত্রকারী, কিছু দুষ্ট মানুষ আমাদের সামরিক বাহিনীর নিজেদের মধ্যে বিষোদাগার করে তুলেছে নিজেদেরকে পরস্পরের বিরুদ্ধে। যে কারণে আমরা আসলে নিজেদের অবস্থানটা নিজেরাও খাটো করেছি, এটা সত্য। কিন্তু একই সাথে আমরা এটা তো সত্য যে আমাদের সামরিক বাহিনী যেই যাকেই গালি দিক না কেন, কিন্তু ভিকটিম তো প্রচুর আছে। আপনি ঘৃণা করছেন একজন অপরাধীকে, ঠিক আছে, কিন্তু যাদের সাথে অপরাধ করেছে সে তো বেসামরিকের প্রতি কতটা অপরাধ করেছে, তার চেয়ে বেশি করেছে আমাদের সাথে। তো তখন আমরা অবহেলিত, এখন আমরা অবহেলিত। মানে ব্যাপারটা হয়ে গেছে কি, সামরিক কর্মকর্তাদের থেকে দুর্গন্ধ আসে মনে হয়। আমাদের প্রতি দৃষ্টিটা কেন এমন হবে? আমার মনে হয় এইটার অবস্থানের অন্যতম কারণ হচ্ছে আমাদের জেনারেল ওয়াকারের অতি ধৈর্য। এখন জেনারেল ওয়াকার যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন সেটা দেশের শান্তির জন্য। আমি ওয়াকার স্যারকে বলবো, স্যার আপনার ধৈর্যকে, যেহেতু আমাদের আর্মির ক্ষতি হচ্ছে, কি দরকার এই ধৈর্যের স্যার? আমাদের বাংলাদেশের ইতিহাসে সামরিক বাহিনী এতটা আমাদের সামরিক কর্মকর্তারা এতটা ক্রান্তি লগ্ন পার করে নেই যতটা এখন করছি। এতটা অপমান, এতটা লজ্জা, এতটা তাচ্ছিল্য আমরা কখনো সেনা কর্মকর্তারা ফেস করিনি, যেটা বর্তমানে ফেস করছি। এবং আমি মনে করি দায় ভাইটা আমাদের বর্তমান সেনাপ্রধানকে নিতে হবে। আপনি কিভাবে সেনাবাহিনীর ভাবমূর্তিকে উজ্জ্বল করবেন এটা আপনার ব্যাপার স্যার, কিন্তু আমি চাই যেভাবে হোক সেনাবাহিনীর ভাবমূর্তিকে উজ্জ্বল করুন। সেটা আপনার সঠিক পদক্ষেপের মাধ্যমে, সাহসিকতার মাধ্যমে। ধৈর্য দিয়ে কেউ কখনো বড় কিছু উদ্ধার করতে পারেনি। ধৈর্য, ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে, যদি শুধু ধৈর্যের প্রতি আল্লাহ নবী গুরুত্ব দিতেন তাহলে ইসলামী যুদ্ধের প্রয়োজন ছিল না। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এগুলো কিছুই হতো না। ধৈর্যের প্রয়োজন আছে, যুদ্ধ করার প্রয়োজন আছে, প্রতিবাদ করার প্রয়োজন আছে। আমি যেন ওয়াকার স্যারকে বলবো, স্যার ধৈর্য মানে এই নয় যে সমস্ত অত্যাচার, জুলুম, নির্যাতন, অপমানকে সহ্য করে নেওয়া। ধৈর্য মানে এই নয় আপনি আপনার সমস্ত ডিভিশনের জিওসি, আপনার কমান্ডার, আপনার অধীনস্থ অধিনায়ক, তাদের কষ্টটাকে বুঝবেন না। আপনি ধৈর্য ধরতে পারেন স্যার, কিন্তু আপনার অধীনস্থ যারা কর্মকর্তা আছে তাদের কষ্টটা একবার উপলব্ধি করুন। আপনার দিকে সকল সামরিক কর্মকর্তারা তাকিয়ে থাকে, সকল সার্ভিং অফিসার সদস্যরা তাকিয়ে থাকে। প্রত্যেকের কষ্টকে আপনি উপলব্ধি করুন। আমরা সামরিক বাহিনীর রিটায়ার্ড অফিসাররা যদি অতীতে 5ই আগস্টের পূর্বে আমরা এক হয়ে যদি আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পারি, আমরা সামরিক কর্মকর্তারা এক হয়ে আরো অনেক কিছু পারবো। আপনারা মনে রাখবেন, সামরিক কর্মকর্তারা সবকিছু ভুলে যেতে পারে, তাদের ট্রেনিং, প্রশিক্ষণ কোনো কিছু ভুলে নাই। সামরিক কর্মকর্তারা কখনো ক্লান্ত হয় না, সামরিক কর্মকর্তারা কখনো ভেঙে পড়ে না, সামরিক কর্মকর্তারা কখনো নিজেদেরকে দুর্বল মনে করে না। সামরিক কর্মকর্তাদের অন্তরে আত্মবিশ্বাস অনেক বেশি। আমি আমার সকল সামরিক কর্মকর্তাদেরকে বলবো, অবসরপ্রাপ্ত বা সার্ভিং, সবাই ইউনাইটেড থাকেন। Once we are united, we will stand tall. If you are united, you are strong. So আমরা ইউনাইটেড থাকবো, এবং আমি মনে করি প্রয়োজনে আমাদের সবাইকে আবার এক হয়ে প্রতিবাদ মুখর হতে হবে। সকল সামরিক কর্মকর্তাদের সুশৃঙ্খলভাবে, ডিসিপ্লিনের সাথে আমাদের এক হয়ে কাজ করতে হবে। কারণ এই বাংলাদেশে স্বাধীনতা আসছে সামরিক কর্মকর্তাদের নেতৃত্বে। জেনারেল ওসমানী, তিনি একজন সামরিক কর্মকর্তা ছিলেন। এই বাংলাদেশে 90-এর অভ্যুত্থান আসছিল জেনারেল নুরুদ্দিন, তার সিদ্ধান্তের মাধ্যমে যদি তিনি এরশাদের সেই স্বৈরাচারী এরশাদকে তিনি যদি মেনে নিতেন, তাহলে নুরুদ্দিন মেনে নিলে তাহলে 90-এর গণ অভ্যুত্থান হতো না। 90-এর গণ অভ্যুত্থান, সেখানে সামরিক বাহিনীর অবদান ছিল। আপনার 1/11 হয়েছে, সেখানেও সামরিক বাহিনীর অবদান ছিল। 5ই আগস্ট সামরিক বাহিনীর অবদান ছিল, এবং 71 সেখানেও সামরিক বাহিনীর অবদান ছিল। সামরিক বাহিনীকে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। সামরিক কর্মকর্তারা শুধু ব্যর্থ হতে পারে তখন যখন নিজেদের মধ্যে ভাঙন তৈরি হয়। তারা এক থাকলে কেউ ভাঙতে পারে না। আমরা সামরিক কর্মকর্তারা ইনশাল্লাহ এক হয়ে চলবো, আমরা ইউনাইটেড থাকবো। আমাদের পরস্পরের মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, রাগ অভিমান থাকে, সেটার বিচার, সেটার আমরা নিজেরা করব। বাইরে সোশ্যাল মিডিয়াতে আমি অনুরোধ করব, কেউ কারোর বিরুদ্ধে কোনো কথা লেখালেখি বন্ধ করে দেন। নিজেদের মধ্যে সংশোধনের প্রয়োজন আছে, কিন্তু অপমান, বেইজ্জতির মাধ্যমে না। নিজেদের মধ্যে সংশোধন আমরা নিজেরা বসে করব। দরকার হয় ধরে বস্তায় ভরে পারাবো আমরা। কালপিটকে আমরা সোজা করব, কিন্তু আমরা সেনাবাহিনীর মানিজ্য নষ্ট করতে দেব। যারা যারা কালপিট, উইল ফিক্স দেম। বাট আমরা কোনো বহির্শত্রু দ্বারা আমরা কোনোভাবে ষড়যন্ত্রের শিকার হতে চাই না। কোন একজন সেনা কর্মকর্তা যেন, আমি মনে করি, পরস্পরের বিরুদ্ধে বিষোদগার করার মতো কোনো কথা না বলে, না লিখে। আপনারা, আমি মনে করি এই যে বিএনপি নমিনেশন, এটার মাধ্যমে সকল সামরিক কর্মকর্তা চোখ খোলা উচিত, বোঝা উচিত। আপনি যে লেখালেখি করছেন, এত প্রতিবাদ করছেন,
বলেন 5ই আগস্ট পরে কোন লেখালেখি সামরিক কোন কর্মকর্তা ওয়েলফেয়ার ডেকে আনতে পেরেছে? কোন সামরিক কর্মকর্তা তার প্রমোশন হয়েছে? কোন রিটায়ার্ড সামরিক কর্মকর্তা বেনিফিশিয়ারি হয়েছে? কোন সার্ভিং সামরিক কর্মকর্তা যিনি আওয়ামী লীগের সময় মারাত্মক রকম ভুক্তভোগী ছিলেন এখন বেনিফিশিয়ারি হয়েছে? নো ওয়ান। তাহলে আমরা কেন পরস্পরের বিরুদ্ধে আজে বাজে কথা বলছি? আমাদের বুঝতে হবে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। বেসামরিক অনেক লোকজন আছে যারা আমাদেরকে ভালোবাসে, আবার অনেক লোকজন আছে যারা আমাদের কাঁধের উপর ব্যারেল রেখে গুলি করছে। আমরা পরস্পরের উপর কথা বলা বন্ধ করে দিই। আমরা আমাদের বিরুদ্ধে নোংরামি করতে যেয়ে আজকে আমরা আমাদের যোগ্য অনেক ব্যক্তিদেরকে আমরা পিছনে ফেলে দিচ্ছি। পরস্পরের বিরুদ্ধে আমরা নিন্দা করতে যেয়ে নিজেরা ডুবছি। আমরা মিউচুয়ালি ডিস্ট্রাকশন করছি আমাদেরকে। পারস্পরিকভাবে আমরা মিউচুয়াল ডিস্ট্রাকশন করছি, নিজে থেকে ধ্বংস করছি। আমরা এক হই এবং এক হতে হবে। আমি কয়েকজন নাম নিয়ে বলবো। জেনারেল ফজলে আকবর, আমি আপনাকে স্যার অনুরোধ করব আপনার নেতৃত্বে জেনারেল ব্রিগেডিয়ার হাসান নাসির, ব্রিগেডিয়ার জেনারেল আজমি, কর্নেল হাসিন, লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ, মেজর দেলোয়ার এবং বাংলাদেশে আরো যত সামরিক অফিসার আছে, বিদেশে আছে, আমেরিকা আছে, যেখানে আছে, অল বি ইউনাইটেড। আমরা আমাদের ভুল ত্রুটি স্যার আমরা নিজেরা শুধরাবো। সেনাবাহিনীতে অনেক এরকম আছে, কিভাবে নিজেদেরকে ফিক্স করতে হয় আমরা সেই বিএম স্টাইলে করবো, একটা মিলিটারি একাডেমি স্টাইলে দরকার যাবো, বা উইল ফিক্স দ্য কালপ্রিট। বাট একই সাথে আমরা অন্যদেরকে আমরা দেবো না আমাদেরকে ক্ষতি করতে। উইল নট অ্যালাউ এনি অর্গানাইজেশন এনিথিং টু হার্ম আস। আমরা নিজেরা ভালো থাকবো, আমরা অন্যায় করে আমরা দানব হয়ে উঠতেও চাই না, আবার আমরা কারণ নিপীড়িত হতে চাই না। আমরা সৎভাবে নিষ্ঠার সাথে আমরা ইউনাইটেড থাকতে চাই। এবং আমি আশা করি বাংলাদেশ ইনশাল্লাহ সত্যিকারের পরিবর্তন হবে। আমাদেরকে অবমূল্যায়ন করবে, আমরা সেটা একতাবদ্ধ হয়ে তার জবাব দেব। মনে রাখতে হবে আমাদের প্রশিক্ষণ আছে, আমাদেরকে আল্লাহ দেমাগ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমরা আমাদের দেমাগ, বুদ্ধি, আমাদের ভিতরের চেতনাবোধ, সততা, আমাদের প্রশিক্ষণ থেকে আমরা যা শিখেছি সেটাকে কাজে লাগিয়ে আমরা স্ট্রংলি উইল স্ট্যান্ড এন্ড উইল ফাইট ব্যাক। আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশে সঠিক কিছু আসবে। সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন। সামরিক কর্মকর্তা, সামরিক সদস্য যারা আছেন প্রত্যেকে আমার ভিডিও শেয়ার করবেন। এবং আমি আশা করি আমাদের জেনারেল ওয়াকার স্যার আরেকটু সাহস দেখাবেন এবং জনাব তারেক রহমান তাকে অনুরোধ করবো আপনি সামরিক বাহিনীর প্রতি, সামরিক সদস্যদের প্রতি একটু সহানুভূতিশীল হন, তাদের প্রতি শ্রদ্ধাশীল হন এবং আপনার প্রতি সামরিক সকল সদস্যদের যাতে আস্থা ফিরে আসে। এবং আমি মনে করি কর্মের মাধ্যমে আপনি আস্থা ফিরান, মিথ্যা ওয়াদার মাধ্যমে না। কারণ শেখ হাসিনার সময় অনেক কিছু দেখেছি আমরা। তো আমাদের এই সামরিক বাহিনীর জন্য প্রকৃত অর্থে যদি কেউ অবদান রেখে থাকে সেটা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে করেছে জেনারেল এরশাদ, তারপরে আর কাউকে আমি দেখি না রিমার্কেবল কিছু করেছে। আমরা কারো প্রতি অন্ধ হতে রাজি না। আমরা যখন দেখবো কেউ আমাদের জন্য সত্যিকার অর্থে কিছু করে আমরা তখন তার সাথে আছি। সবার আগে দেশ, কান্ট্রি কামস ফার্স্ট, লাস্ট কথা। সবার আগে দেশ, দেশের ঐতিহ্য, দেশের সম্মান, দেশের ভাবমূর্তি, তারপর হচ্ছে আমাদের সেনাবাহিনী বলেন বা পলিটিক্যাল দল বলেন, বাকি সবকিছু।